বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা এই করোনাকালীন সময়ে আসলে বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি, তারপরেও কি করতে হবে আমাদেরকে? ধৈর্য ধরে মনে সাহস রেখে বাসায় থেকে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, প্রচুর পরিমাণে ভিটামিনযুক্ত খাবার খেতে হবে এবং কিছু ব্যায়াম করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা হয়তো সুস্থ থাকবো। শিমুল মেমোরিয়াল নসরাত স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর অর্থনীতি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি শানবিদা আনোয়ার, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নসরাত স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ে জাতীয় আয় এবং এর পরিমাপের পাঠ 6.5 এবং 6.6 পড়ব। এর আগে আমরা পড়েছি পাঠ 6.1 থেকে 6.4 জাতীয় আয়, জিডিপি, জিএনপি, ন্যাশনাল ইনকাম এগুলো পড়েছি এবং জিডিপির অন্তর্ভুক্ত বিষয়ে আয় পরিমাপ পদ্ধতি পড়েছি। আজকে আমরা পড়বো 6.5 জিডিপির বহির্ভূত যে বিষয়গুলো আছে, যেগুলো জিডিপিতে ধরা হয় না সেগুলো, এবং বাংলাদেশে জাতীয় আয় কোন পদ্ধতিতে পরিমাপ করা হয় সেগুলো। এবং এই পাঠগুলো থেকে আমরা যা শিখবো তা হচ্ছে জিডিপির হিসাব বহির্ভূত বিষয়াদি সম্পর্কে জানতে পারবো, বাংলাদেশের মোট দেশজ আয় পরিমাপ পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করবো। তাহলে আমরা কি শিখবো? যে জিডিপিতে কোন কোন বিষয়গুলো আমরা ধরি না এটা শিখবো, এবং বাংলাদেশের যে মোট জিডিপি দেশজ আয় পরিমাপ করা হয় সেই পদ্ধতিটা, কোন পদ্ধতি অবলম্বন করে পরিমাপ করা হয় সেটা শিখবো। এরপরে আসি আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়ের মধ্যে আছে জিডিপির হিসাব বহির্ভূত বিষয়াদি, মানে জিডিপির ভেতরে যে বিষয়গুলো আমরা ধরি না সেগুলো হচ্ছে মূলধনী লাভ ক্ষতি, মাধ্যমিক দ্রব্য ও সেবা, বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য ও সেবা, অতীতে উৎপাদিত পণ্য ও লেনদেন বিবেচ্য নয়, সরকারি ঋণের সুদ, বেআইনি কাজ। এগুলো হচ্ছে জিডিপির হিসাব বহির্ভূত বিষয়। এবং বাংলাদেশের মোট দেশজ আয় পরিমাপ পদ্ধতি, যে বাংলাদেশের মোট দেশজ আয় পরিমাপটা কিভাবে করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কি করে? জাতীয় আয় পরিমাপ করে। আমরা জানি না জাতীয় আয় হিসাব করে কে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোনটাকে কেন্দ্র করে কি কোন কোন খাতগুলোকে এই দেশজ আয় পরিমাপের পদ্ধতির মধ্যে রেখেছে সেটা আমরা আজকে জানবো এবং শিখবো। এবারে আসি বিস্তারিত আলোচনায়। কোনো কিছু জানতে গেলে প্রথমত সেই জিনিসটা কি সেটা সম্পর্কে জানতে হয়। তাহলে জিডিপি কি? এর আগেও আমরা পড়েছি জিডিপি হচ্ছে একটি দেশের নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত দ্রব্য এবং সেবার যে সমষ্টি উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিটাই হচ্ছে জিডিপি। একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে আমরা বলি মোট দেশজ উৎপাদন বা জিডিপি। তাহলে সহজ কথায় জিডিপি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের চূড়ান্ত দ্রব্য এবং সেবার বাজার দামের সমষ্টি হচ্ছে জিডিপি। এবং এই জিডিপি পরিমাপ পদ্ধতি আমরা শিখেছি, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, জিডিপির অন্তর্ভুক্ত বিষয়গুলো করেছি। এবার জিডিপির হিসাব বহির্ভূত বিষয়াদির মধ্যে পড়ছে মূলধনী লাভ ক্ষতি। ব্যবসা করতে গেলে বা কোনো কাজ করতে গেলে কি করতে হয়? মূলধন বিনিয়োগ করতে হয়। এখন মূলধন বিনিয়োগ করি, কিন্তু মূলধনের কি থাকে? লাভ ক্ষতি থাকে। এই জিডিপির মধ্যে আমরা মূলধনের লাভ ক্ষতি ধরি না, এটা জিডিপির বিষয় হিসাব বহির্ভূত। জিডিপি যখন হিসাব করা হয়, জিডিপি হিসাব করা হয় কিভাবে? জিডিপি হিসাব করা হয় চলতি দ্রব্যের বাজার মূল্য এবং স্থির মূল্য দিয়ে, স্থির দ্রব্যের বাজার মূল্য দিয়ে আমরা কি করি? জিডিপি হিসাব করি। কিন্তু মূলধনীর সময়ের পরিবর্তনে জাতীয় সম্পদের বা উৎপাদন প্রতিষ্ঠানের উপকরণ বা উৎপাদিত পণ্যের মূল্য পরিবর্তনের ফলে লাভ ক্ষতি হতে পারে। এখন একটা সময়ের পরিবর্তন, এই যে যেমন এখন যে করোনাকালীন সময়ে, এখন কিন্তু ব্যবসায় কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। এই ব্যবসায়িক ক্ষতিটা আমরা কি করবো না? জিডিপির মধ্যে ধরবো না। মূলধনের যে লাভ ক্ষতি, মূলধনের লাভ ক্ষতি সময়ের পরিবর্তনে বিভিন্ন কারণে জাতীয় সম্পদের কি হতে পারে? উৎপাদন প্রতিষ্ঠানের উপকরণ বা উৎপাদিত পণ্যের মূল্য পরিবর্তিত হতে পারে। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন সময়ের পরিবর্তন, এই কারণগুলো যখন দ্রব্যের কি হয়? লাভ ক্ষতি হতে পারে। কিন্তু লাভ হলেও আমরা সেটা গণ্য করবো না জিডিপিতে, ক্ষতি হলেও সেটা গণ্য করবো না। তাহলে জিডিপির বহির্ভূত বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে মূলধনী লাভ ক্ষতি। মূলধনী লাভ ক্ষতি আমরা জিডিপি হিসাব করবো যখন, তখন সেটা ওর মধ্যে অন্তর্ভুক্ত করবো না। এরপরে আসি মাধ্যমিক দ্রব্য এবং সেবা। আমরা বলছি জিডিপিটা কি? চূড়ান্ত দ্রব্য এবং সেবা। মাধ্যমিক দ্রব্যটা কি হয়? প্রাথমিক দ্রব্য থেকে মাধ্যমিক দ্রব্যে রূপান্তরিত হয়, তারপরে আবার চূড়ান্ত দ্রব্যে রূপান্তরিত হয়। তাহলে মাধ্যমিক দ্রব্যকে যখন আমরা হিসাব
দুইবার গণনা করার সম্ভাবনা থাকে। এই দুইবার গণনার সম্ভাবনা থাকার কারণে এই দ্বৈত গণনার সমস্যাটা এড়ানোর জন্যই জিডিপিতে মাধ্যমিক দ্রব্য ও সেবা কি করা হয় না, গণনা করা হয় না। তাহলে জাতীয় আয়ের গণনায় চূড়ান্ত পর্যায়ে দ্রব্য এবং সেবায় বিভাজিত হয়, কারণ মাধ্যমিক দ্রব্য এবং সেবা যদি হিসাব করে তাহলে দ্বৈত গণনার সমস্যা হতে পারে। দ্বৈত গণনার সমস্যা হলে দুইবার গণনা হয়ে যাচ্ছে। যদি আমরা বলি গমের উদাহরণ দিই, এখন গম প্রথমত কি আমার প্রাথমিক দ্রব্য, এখন গমকে আমরা রূপান্তরিত করে নিয়ে আসলাম আটাতে, আটা থেকে এটা মাধ্যমিক হলো, এবং আটাটা যখন আমরা বেকারি থেকে পাউরুটি কিনি তখন কি ওই আটাটা থেকেই পাউরুটিটা হচ্ছে। এখন যদি আমি গমের মাধ্যমিক দ্রব্য আটাকেও ধরি তাহলে আবার আমি চূড়ান্ত দ্রব্য ওই সেবাটা, দ্রব্য এবং সেবাটা আটাটাকে পাউরুটিটাকে ধরলাম, তাহলে কি আমার দুইবার গণনা হয়ে গেল না? এই কারণে মাধ্যমিক দ্রব্য এবং সেবাকে কি করা হয়, ওই জাতীয় আয় গণনার মধ্যে ঢোকানো হয় না, অন্তর্ভুক্ত করা হয় না। কি কারণে? দ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্য, যে চূড়ান্ত দ্রব্য এবং জাতীয় আয় হচ্ছে চূড়ান্ত দ্রব্য এবং সেবার সমষ্টি, তাহলে সেই কারণে আমরা মাধ্যমিক দ্রব্য এবং সেবা কি করব না, জাতীয় আয় গণনার মধ্যে ধরবো না। এরপরে আসি বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য এবং সেবা। অর্থনীতিতে এমন কিছু জিনিস আছে, দ্রব্য এবং সেবা আছে যেগুলোর বাজার মূল্য নাই। আমরা কিন্তু জিডিপির সংজ্ঞাতেই পড়েছি যে চূড়ান্ত দ্রব্য এবং সেবার বাজার মূল্যের সমষ্টি হচ্ছে জিডিপি। তাহলে অর্থনীতিতে এমন কিছু কাজ আছে, এই যে অর্থনৈতিক কাজ পড়িয়েছিলাম না, যেখানে আমি বলেছিলাম মায়ের যে সন্তান লালন পালন, মা কি সন্তান লালন পালনের জন্য কোনো অর্থ পাচ্ছে না, তাহলে তার এই কাজটা আমরা অর্থনৈতিক কাজ হয়ে ফেলছি না, তাহলে অর্থনৈতিক কাজটাই হচ্ছে আমার জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে, অর্থনৈতিক কাজটা জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তাহলে মায়ের সন্তান লালন পালনের যে এই কাজটা সেটা তার হচ্ছে জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না। এই কারণে বলছে যে বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য এবং সেবা, অর্থনীতি এমন কিছু দ্রব্য ও সেবা আছে যেগুলো বাজার দরের মাধ্যমে কেনা বেচা হয় না, যেমন মায়ের সন্তান লালন পালন। মায়ের সন্তান লালন পালন অর্থনীতিতে বাজারের মূল্য পাওয়া যাবে না, সেই কারণে এই বিষয়গুলো যেগুলো বিনামূল্যে ব্যবহৃত হচ্ছে, যেগুলোর জন্য বাজার মূল্য থাকছে না, যেগুলোর জন্য অর্থ ব্যয় করা হচ্ছে না, সেই সব দ্রব্যগুলো বা সেই সব সেবাগুলো আমরা জিডিপি হিসাবের মধ্যে ধরবো না। এরপরে আসি অতীতে উৎপাদিত পণ্য এবং লেনদেন। অতীতে উৎপাদিত পণ্য ও লেনদেনের মধ্যে হচ্ছে যে বছরে জিডিপি গণনা করা হয় তার পূর্বের উৎপাদন ওই আলোচ্য বছরের জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। কারণ হচ্ছে আমরা বলছি জিডিপি হচ্ছে চলতি বাজার মূল্য এবং স্থির বাজার মূল্য, একটি নির্দিষ্ট সময় বলতে আমরা 1 বছর ধরছি, তাহলে ওই 1 বছরের মধ্যে যা উৎপাদিত হচ্ছে সেগুলোই আমরা ওর ভেতর অন্তর্ভুক্ত করব। তার অতীতের বা তার আগের বছর কি হয়েছে সেটা আমরা ধরবো না। এই কারণে কিন্তু জিডিপির পরিমাণটা দেখবা প্রতি বছর অর্থ বছরে নতুন নতুন হারে কোনোবার পরিবর্তিত হয়ে কিছুটা বেড়ে যায়, আবার কোনোবার পরিবর্তিত হয়ে কিছুটা কমে যায়, আগেরটা স্থির থাকে না। মানে অতীতের যেটা বছর সেটা এর মধ্যে অতীতে যে উৎপাদিত পণ্য এবং লেনদেন এর ভেতরে অন্তর্ভুক্ত হয় না। এরপরে আসি সরকারি ঋণের সুদ। সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় তা জিডিপিতে অন্তর্ভুক্ত নয়। সরকারি ঋণ যে দেয় সরকার, দেখা যায় বিভিন্ন সময় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিচ্ছে, বা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে সরকার বিভিন্ন কার্য পরিচালনার জন্য যে ঋণ নিচ্ছে, এই ঋণের বিপরীতে যে সুদটা দিতে হয় সেটা এই জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। জিডিপির মধ্যে ঋণের যে সুদ সেটা জিডিপির বহির্ভূত বিষয়, তাহলে সরকারি ঋণের সুদটাও এই জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না। বেআইনি কাজ, এই যে অর্থনৈতিক কাজ এবং অনৈতিক কাজ যেগুলো, যেমন ধরো বেআইনি কাজ থেকে প্রাপ্ত আয় জাতীয় আয় গণনার ক্ষেত্রে বিবেচনা করা হয় না। আমরা কি চোর ডাকাত ছিনতাইকারী এদের কি টাকাটার হচ্ছে হিসাব রাখতে পারবো, বা এটার হিসাব রাখা হয় না। এই কারণে বেআইনি যে কাজগুলো আছে, যেগুলো আইন বহির্ভূত কাজ, সেগুলো এই জিডিপিতে অন্তর্ভুক্ত করা হয় না। তাহলে জিডিপির হিসাব বহির্ভূত বিষয়টি তোমরা সম্পর্কে স্বচ্ছ ধারণা পেলে তো। তাহলে এই যে এই 6টা হচ্ছে বিষয়, এই 6টা বিষয় আমাদের কি করা হয়, জিডিপির হিসাব করার সময় এই 6টা বিষয়কে আমরা অন্তর্ভুক্ত করি না। তাহলে জিডিপি পরিমাপের সময় আমরা কোন বিষয়গুলো এর মধ্যে অন্তর্ভুক্ত করব না, এই যে মূলধনী লাভ ক্ষতি, তারপর হচ্ছে অতীতে উৎপাদিত পণ্য, সরকারি ঋণের সুদ, বেআইনি কাজ, এই 6টা কাজ আমরা কি করব না, এর মধ্যে অন্তর্ভুক্ত করব না। আশা করছি এই বিষয়টা সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছে।
এরপরে আসি বাংলাদেশের মোট দেশজ আয় পরিমাপ পদ্ধতি। আয় পরিমাপ পদ্ধতি, মোট দেশজ উৎপাদন বলতে জিডিপিকে বোঝাচ্ছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কি করে, বাংলাদেশের একটি নির্দিষ্ট বছরে চলতি বাজার মূল্যে এবং স্থির বাজার মূল্যে যে দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার যে সমষ্টিটাকেই তারা জিডিপি ধরে হিসাব করে, এবং এই হিসাবটা করার সময় তারা উৎপাদন পদ্ধতি এবং আয় পদ্ধতিতে, এই দুই পদ্ধতিতে করে। কিন্তু বাংলাদেশে মোট দেশজ আয় পরিমাপের জন্য উৎপাদন পদ্ধতিতে 15টি খাত করে দেওয়া হয়েছে এবং অর্থনীতিকে 15টি খাতে ভাগ করে দিয়ে সেই ভাগগুলো থেকে যে দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি দিয়ে তারা জাতীয় আয়টা পরিমাপ করে। তাহলে বাংলাদেশের উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের জন্য বাংলাদেশের অর্থনীতিকে 15টি খাতে ভাগ করা হয়েছে। এই 15টি খাতের মধ্যে একটি হচ্ছে কৃষি এবং বনজ সম্পদ। কৃষি এবং বনজ সম্পদ এই খাতটাকে আবার কয়েকটি উপখাতে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে ক শস্য এবং শাকসবজি। শস্য এবং শাকসবজির যেটা উৎপাদন, সেই উৎপাদনের থেকে যে আয় হয় সেটার পরিমাণ ধরে আয়ের বাজার মূল্য সমষ্টিকে ধরেই তারা কি করছে, এই যে আয় পদ্ধতিটা পরিমাপ করছে। 2015-16 সালে জিডিপির পরিমাণ ছিল, জিডিপির পরিমাণ বলতে এই খাত থেকে আয় হয়েছিল 1,34,322 কোটি টাকা। এই টাকাটা 15-16 অর্থ বছরে জিডিপিতে এসেছিল প্রত্যেকে এই যে শস্য এবং শাকসবজি খাত থেকে, এই উপখাত থেকে, কৃষি ও বনজ সম্পদের শস্য এবং শাকসবজি উপখাত থেকে। এরপরে আসি কৃষি ও বনজ সম্পদের মধ্যে প্রাণী সম্পদ। প্রাণী সম্পদ খাত থেকে হচ্ছে 2015-16 সালে জিডিপির পরিমাণ ছিল 33,165 কোটি টাকা। এটা হচ্ছে 2015-16 অর্থ বছরে প্রাণী সম্পদ খাত থেকে, উপখাত থেকে কৃষি ও বনজ খাতে যে জিডিপির আয় হয়েছিল সেই আয়ের পরিমাণ। এরপরে আসি বনজ সম্পদ। বনজ সম্পদ বলতে বনে উৎপাদিত, বনের মধ্যে যে সম্পদগুলো থাকে সেই সম্পদগুলো থেকে যে আয় হয়েছিল। 2015-16 সালে জিডিপির পরিমাণ ছিল 22,827 কোটি টাকা। তাহলে কত ছিল? 22,827 কোটি টাকা। এই ছিল কৃষি ও বনজ। এরপরে আসি 2 নম্বর খাত হচ্ছে মৎস্য সম্পদ। মৎস্য সম্পদের মধ্যে বিভিন্ন সামুদ্রিক যে সম্পদগুলো আছে সেগুলো এবং নদী, খাল, বিল, পুকুর যেগুলোতে যেগুলো মৎস্য সম্পদ উৎপন্ন হয় সেগুলোর হিসাবকেই মৎস্য সম্পদ খাতের মধ্যে ধরা হয়। 2015-16 সালে জিডিপির পরিমাণ ছিল 53,076 কোটি টাকা। তাহলে এই ছিল মৎস্য সম্পদ খাতে জিডিপিতে আয়, এবং এটা ছিল আয় পদ্ধতিতে পরিমাপ করে। এরপরে আসি খনিজ ও খনন। এখানে খনিজ ও খননের মধ্যে অপরিশোধিত যে তেল আছে সেটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়, কয়লা, গ্যাস, এগুলো এই খাতের মধ্যে অন্তর্ভুক্ত। এবং এই খাত থেকে জিডিপিতে আয় হয়েছিল বা এই খাতে যে আয় হয়েছিল সেটা আমাদের জিডিপিতে ছিল 2015-16 বছরে 28,578 কোটি টাকা। অন্য অর্থ বছরে ছিল কিছু, এবার এখানে এসে কি হচ্ছে, একটু বেড়েছে, 28,778 কোটি টাকা খনিজ ও খনন থেকে। এরপরে আসি শিল্প। শিল্প বলতে এর মধ্যে কিন্তু আমরা কি করছি, শিল্পের মধ্যে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র এবং কুটির শিল্প, এই তিনটা শিল্পকে আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করেছি। বৃহৎ শিল্প থেকে 2015-16 অর্থ বছরে আয় হয়েছিল 2,95,111 কোটি টাকা। মাঝারি শিল্প থেকে আয় হয়েছিল 2,40,164 কোটি টাকা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প থেকে এসেছিল 54,947 কোটি টাকা। তাহলে শিল্পের যে তিনটা খাত আছে, উপখাত বলি, শিল্প একটা নিজে খাত, অর্থনীতিতে যে খাত সেই 4টা খাতের মধ্যে শিল্প নিজে একটা খাত। শিল্পের মধ্যে এখানে 3টা উপখাত রয়েছে, একটা হচ্ছে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প। তাহলে এইখান থেকে আবার বাংলাদেশের অর্থনীতিতে জিডিপিতে আয় হয়েছিল যথাক্রমে 2,95,111 কোটি টাকা, 2,40,164 কোটি টাকা, 54,947 কোটি টাকা। এই ছিল শিল্প খাতে 2015-16 অর্থ বছরের জিডিপির আয়। এরপর আসি
পাইকারি ও খুচরা বিপণন। আমরা বাংলাদেশের অর্থনীতি পড়ার সময় পড়েছি যে বাংলাদেশের শিল্প খাতে সব থেকে বেশি অবদান রাখে এই খাতটা, পাইকারি এবং খুচরা বিপণন। এখানে 2015-16 অর্থ বছরে এই খাতে আয় হয়েছিল 2,24,257 কোটি টাকা। এই হচ্ছে পাইকারি এবং খুচরা বিপণন শিল্পের আয়। এরপরে আসি বিদ্যুৎ, গ্যাস এবং পানি সম্পদ। এগুলো থেকেও বাংলাদেশ সরকার আয় করে এবং এগুলোর যে অর্থ সেটা জিডিপিতে হিসাব করা হয় এবং জিডিপির আয় পদ্ধতিতে এটা হিসাব করা হয়। 2015-16 সালে এই খাতে আয় হয়েছিল 23,829 কোটি টাকা। তাহলে 2015-16 অর্থ বছরে বিদ্যুৎ, গ্যাস এবং পানি সম্পদ খাত থেকে আয় হয়েছিল 23,829 কোটি টাকা। এরপরে আসি নির্মাণ খাতের মধ্যে অবকাঠামো নির্মাণ পড়ে, তারপরে হচ্ছে দালান কোঠা, অফিস, আদালত সব নির্মাণটাই এর মধ্যে পড়ছে। 2015-16 সালে এই খাতে আয় হয়েছিল 1,26,353 কোটি টাকা। তাহলে 2015-16 অর্থ বছরে এই খাতে আয় হয় 1,26,353 কোটি টাকা নির্মাণ। এরপরে আসে হোটেল এবং রেস্তোরাঁ। হোটেল এবং রেস্তোরাঁ কিন্তু বাংলাদেশের অর্থনীতির যে খাত সেটা কিন্তু সেবা খাতের মধ্যে পড়ে এবং এই খাতগুলো থেকে আয় হয় হচ্ছে 17,058 কোটি টাকা। এটা হচ্ছে 2015-16 অর্থ বছরের হিসাব। এখানে আমরা সবই 2015-16 অর্থ বছরের হিসাবটাই করছি। এরপরে আসি পরিবহন, সংরক্ষণ এবং যোগাযোগ। এটাও কিন্তু সেবা খাতের মধ্যে পড়ছে এবং এই খাতের আবার 3টা উপখাত আছে। একটা হচ্ছে স্থল, হচ্ছে জলজ এবং আকাশ বা বিমান পথে যে 3টা খাত হয় বাংলাদেশে, সেই খাত 3টা। তাহলে এখানে এই 3টা খাতে একত্রে যে আয় হয়েছিল 2015-16 অর্থ বছরে তা হচ্ছে 1,69,165 কোটি টাকা। তাহলে পরিবহন, সংরক্ষণ এবং যোগাযোগ এই খাতেও বাংলাদেশের জিডিপিতে একটা গুরুত্বপূর্ণ আয় আসে। এরপরে আসে আর্থিক প্রতিষ্ঠান সেবা। এখানে লেখাই আছে আর্থিক প্রতিষ্ঠান সেবা এবং এই প্রতিষ্ঠানের আবার 3টা উপখাত রয়েছে। একটা হচ্ছে ব্যাংক ব্যবস্থাপনা, একটা বীমা এবং অন্যান্য আর্থিক যে প্রতিষ্ঠান আছে সেগুলো। এবং সেই খাতগুলোর মোট আয় হয়েছিল এই খাতে 63,501 কোটি টাকা। কিন্তু এর মধ্যে আবার যে 3টা খাত আছে উপখাত, সেই উপখাতের যথাক্রমে আলাদা আলাদা 53,789 কোটি টাকা, 6,327 কোটি টাকা ও 3,485 কোটি টাকা। তাহলে এই খাত, এটা সেবা খাত, এটার আবার উপখাত 3টা আছে। 3টা উপখাতে আলাদা আলাদা ভাবে হিসাব দেওয়া হয়েছে। এরপরে আসি রিয়েল এস্টেট, ভাড়া এবং অন্যান্য ব্যবসা। এইগুলো থেকেও একটা আয় আসে বাংলাদেশের জিডিপিতে, সেটা হচ্ছে 1,23,740 কোটি টাকা। এটা হচ্ছে 2015-16 অর্থ বছরের হিসাব। লোক প্রশাসন ও প্রতিরক্ষা, এটাও একটা সেবা খাত। এই খাতে কিন্তু সেবা খাতগুলোতে জিডিপির আয় পদ্ধতিতে আয় হয়েছে এটা ধরা হয়, এখানে কি পরিমাণ ব্যয় করা হয়েছে সেটাকেই ধরা হয়। এই খাত থেকে প্রাপ্ত জিডিপি হিসাব করা ব্যয়ের দিক থেকে ব্যয়, এই খাতে যে ব্যয়গুলো হয়েছে, কারণ এরা যে ব্যয়গুলো কাদের জন্য করছে, জনগণের জন্য করছে, যে এই সব খাতগুলোতে ব্যয় করলে তারা কি করে, জনগণকে সেবা দেয়। সে কারণে এখানে ব্যয়ের হিসাবটাকে ধরা হয়েছে। 2015-16 অর্থ বছরে এই খাতে আয় হয়েছিল ব্যয়টাকে কিন্তু আমরা আয় ধরছি, বারবার বলছি যেখানে যে ব্যয় সেটাই এই খাতের আয়। তাহলে আয় হয়েছিল 66,711 কোটি টাকা। এরপরে শিক্ষার জন্য সরকার কি করছে, সরকার শিক্ষা হচ্ছে তার সেবামূলক খাত। এই সেবামূলক খাতে যেটা ব্যয় সেটাই তার আয়। তাহলে 2015-16 সালে এই খাতে আয় হয় 46,512 কোটি টাকা। এরপরে আসি স্বাস্থ্য এবং সামাজিক সেবা, এটাও ব্যয় খাত। এখানে ব্যয় করা হয়েছিল 34,558 কোটি টাকা। আমি আর সাল বলছি না, কারণ আমি এখানে বললাম যে এখানে আমরা সবগুলোই 15-16 অর্থ বছরটাকে ধরেছি। এরপরে আসি কমিউনিটি, সামাজিক এবং ব্যক্তিগত সেবা। এখানেও ব্যয় হয় 1,94,248 কোটি টাকা। এখানে কি করছে, গ্রাম অঞ্চলে যে বিভিন্ন ধরনের কমিউনিটি স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো প্রতিষ্ঠা করা হচ্ছে এবং সেখানে গ্রামের মানুষের, প্রত্যন্ত অঞ্চলের মানুষের সেবা নিশ্চিত করা হচ্ছে। এই খাতে সরকারের ব্যয় হয় এবং এই খাতের ব্যয়টাকেই সরকারের জিডিপিতে আয় হিসাবে ধরা হয় এবং এটা হচ্ছে 1,94,248 কোটি টাকা। এই ছিল
ছিল বাংলাদেশের উৎপাদন পদ্ধতিতে হচ্ছে জিডিপি পরিমাণ পদ্ধতি। এরপরে আসি কিছু মূল্যায়ন, যেখানে আমরা এখানে কিছু মূল্যায়নের প্রশ্নগুলো থেকে উত্তর জেনে নিই। মোট দেশজ উৎপাদন পরিমাপের জন্য অর্থনীতিকে মোট কতটি খাতে বিভক্ত করা হয়েছে? এই যে কিছুক্ষণ আগে যে 15টা খাত পড়ালাম, তাহলে মোট দেশজ উৎপাদন পরিমাপের জন্য অর্থনীতিকে মোট 15টি খাতে বিভক্ত করা হয়েছে। মোট জাতীয় উৎপাদন কিভাবে হিসাব করা হয়েছে? বাজারের চলতি মূল্য এবং স্থির যে দ্রব্যের চূড়ান্ত দ্রব্যের সেবা এবং মূল্যের যে বাজার দরের সমষ্টি, সেটাই কে মোট জাতীয় উৎপাদনে হিসাব করা হয়। আর্থিক প্রতিষ্ঠানের সেবা খাতের উপখাত কয়টি? আর্থিক প্রতিষ্ঠানের সেবা খাতের উপখাত 3টি, একটি ব্যাংক, একটা হচ্ছে বীমা, আর একটা হচ্ছে অন্যান্য আর্থিক খাত। কখন দ্বৈত গণনার সমস্যা দেখা দেয়? যখন আমরা মাধ্যমিক দ্রব্যটাকে জিডিপির হিসাবের মধ্যে রাখবো, তখনই কি হবে? দ্বৈত গণনা সমস্যা দেখা দিবে। আশা করছি মূল্যায়নের প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়েছো। আগামী দিন আমাদের কি থাকছে? আগামী দিন আমাদের টপলেস 2 থাকবে। পড়া হচ্ছে অধ্যায় 6 পাঠ 6.5 এবং 6.6। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস দেখা